নমস্কার, আমি শঙ্কর। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আজকের শিরোনামে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে সৌমোজ একাডেমি। 2024 প্যারিস অলিম্পিকে ভারতের উজ্জ্বল উপস্থিতি। মাত্র 15 বছর বয়সে অত্যাচারী ইংরেজকে হত্যা শান্তি সুনীতির। বর্তমান যুগে গোটা বিশ্বেই ক্রমাগত চাহিদা বাড়ছে লিথিয়াম আয়ন ব্যাটারির, যার ফলে আগামী দিনে লিথিয়ামের ঘাটতি হতেই পারে। পরিসংখ্যান থেকে জানা যায়, আগামী 8 বছরে বিশ্বে লিথিয়াম আয়ন ব্যাটারির বাজার প্রায় 23% বাড়বে। ফলে লিথিয়ামের বিকল্প উৎসের বন্দোবস্ত করার উপায় বের করার চেষ্টা করছেন পুলিকেল অজয়নের নেতৃত্বাধীনে হিউস্টনের রাইস বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক, এবং এই দলে রয়েছেন এক বঙ্গতনয়া সোহিনী ভট্টাচার্য। মহাকাশবন্দী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর নাসার স্টারলাইনার চড়ে মহাকাশে পাড়ি দিয়েছিলেন গত 5ই জুন। ফেরার কথা ছিল 26শে জুন, কিন্তু বাদ সাধল স্টারলাইনারের হিলিয়াম গ্যাস লিক সহ অসংখ্য যান্ত্রিক ত্রুটি এবং নিকটবর্তী রাশিয়ার কৃত্রিম উপগ্রহে একটি বিস্ফোরণ। তবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন খুবই নিরাপদ জায়গা, তাই তাঁদের নিয়ে উদ্বেগের কারণ নেই। তবে ফেরার বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবা দরকার, জানিয়েছেন ইসরো প্রধান এস সোমনাথ। গডস ওন কান্ট্রি কেরালা, আর সেখানে নেমে এলো ভয়ঙ্কর দুর্যোগ। অল্প সময়ের মধ্যে বাঁধ ভাঙা বৃষ্টিতে ভূমিধস এসে ভাসিয়ে গুঁড়িয়ে দিয়ে গেল ওয়েনারের বেশ কয়েকটি গ্রাম। মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। নিখোঁজ অসংখ্য মানুষ। মনে করা হচ্ছে অনেক বাঙালি পরিযায়ী শ্রমিকও থাকতে পারেন এই মৃত্যু মিছিলে। গত 26শে জুলাই রবীন্দ্র সদনে সৌমোজ একাডেমি তাদের 6ষ্ঠতম বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। দীর্ঘ সময় ধরে সৌমোজ একাডেমি সঙ্গীত চর্চায় নতুন সব প্রতিভাবানদের উৎকর্ষতা বৃদ্ধি করছে দক্ষ অনুশীলন পদ্ধতির মাধ্যমে। সেই সঙ্গে সঙ্গীত শিল্পী হিসাবে প্রতিষ্ঠা পেতেও তাদের উৎসাহিত করে চলেছে। এই বার্ষিক অনুষ্ঠানে আমাদের প্রতিনিধির কাছে একাডেমির কর্ণধার সৌম্য বসু দিলেন নিজের সাক্ষাৎকার। নমস্কার, আমি সৌম্য বসু। বিহাফ অফ আমার একাডেমি, সৌমোজ একাডেমির তরফ থেকে এটা বলতে চাই যে এবছর আমরা 6 বছরে পড়লাম। 6 বছর আমাদের অ্যানুয়াল শো হচ্ছে। তার আগে যে গান শেখানো, যে স্কুলিং, সেগুলো যে হয়নি তা নয়, কিন্তু 6 বছর পার্টিকুলারলি 6 বছর ধরে আমরা একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে, নির্দিষ্ট ভাবনা নিয়ে এই অনুষ্ঠান করি। প্রতি বছর আমরা কাউকে না কাউকে ফেলিসিটেট করি, অর্থাৎ আমাদের পূর্বজ যারা গুরু স্থানীয় তাদেরকে সম্মান জানানো। আর এবছর যাকে ডেকে এনেছি তিনি হচ্ছে আমাদের সবার প্রিয় এবং সবার শ্রদ্ধেয় ব্রততী বন্দ্যোপাধ্যায়। ব্রততী আমার খুব কাছের, কারণ ব্রততীর সঙ্গে বহুদিনের আলাপ। আর বেশি আলাপ যখন গাঢ় হয়েছে সেটা হচ্ছে রবি মাস বলে একটা অনুষ্ঠান হতো একটা টিভি চ্যানেলে। তো তখন সেইখানে আমরা একসঙ্গে বহু সময় কাটিয়েছি এবং নানান জিনিস নিয়ে সেই সময় আরও হৃদ্যতা বেড়েছে, আরও কাছাকাছি এসছি আমরা। তো আজকে একটা প্রশ্ন আমার কাছে সম্মুখীন হয়েছে, প্রত্যেকেই প্রশ্ন করছে যে প্রতি বছর গানের লোক যেমন অজয় চক্রবর্তী বা রশিদ, এরা যারা আছেন, রশিদ এখন নেই আমাদের মধ্যে, কিন্তু তাদেরকে নিয়ে আমি এই ফেলিসিটেশন করতাম। অর্থাৎ এর আগের বছর আমার গুরুদেব আচার্য জয়ন্ত বোস ছিলেন, তার আগের বছর উষা উত্তুপ ছিলেন, তারপরে আমাদের হৈমন্তী শুক্লা, অমর পাল ইত্যাদি ইত্যাদি অনেকেই ছিলেন। তো এবছর কবিতার লোক কেন? তাই জন্য আমি এটা খুব ডেফিনেট করে বলে দিতে চাই যে গান কিন্তু কবিত্বর উপর দাঁড়িয়ে আছে। অর্থাৎ কবিতা এমন একটা জিনিস বা লিরিক্স এমন একটা জিনিস যেটার উপরে বেস করে সুর করা হয়, এবং সেটা আমরা সুর দিয়ে
মানে কথাকে সুর দিয়ে মানুষের কাছে রিপ্রেজেন্ট করি, এবং এইটা খুব ইম্পর্টেন্ট। এইটা না হলে কথাকে না বুঝে গান করলে তার ভাব প্রকাশ হয় না, যেটাকে আমরা ফিলিংস বলি, ফিল হয় না। তো সেই কারণে এই কথাকে বোঝা, কথাকে জানা, কথা নিয়ে কাজ করা, যেই মানুষটা এতদিন ধরে করেছেন তার নাম ব্রততী বন্দ্যোপাধ্যায়। সৌম্যজ একাডেমির এই বার্ষিক অনুষ্ঠানে একাডেমির কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণের পাশাপাশি তাদের দলগত পরিবেশনা নিবেদিত হয়। এরপর বাংলার সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধিত করা হয়। সম্বর্ধনা দেওয়া হয় প্রথিতযশা সঙ্গীতশিল্পী শ্রাবণী সেনকে, সম্বর্ধনা দেওয়া হয় সঙ্গীতশিল্পী অদিতি মুন্সী, সপ্তক, সৌমিলি বিশ্বাস, রাজীব মুখার্জি ও বিধায়ক দেবাশিস কুমারকে। একই সাথে সৌম্যজ একাডেমির পক্ষ থেকে বিশেষ গুরু প্রণাম নিবেদনের মাধ্যমে সম্বর্ধিত করা হয় স্বনামধন্যা বাচিক শিল্পী ও বিশিষ্ট আবৃত্তিকার ব্রততী বন্দ্যোপাধ্যায়কে। বাংলার আবৃত্তি জগতে প্রতিষ্ঠা করেছেন এক নজিরবিহীন ঘটনা। এত উপহার, ভালোবাসা, শ্রদ্ধা পাওয়ার পর কি বলি, যে কথাটা মনে আসছে সেটা কবিতায়। আমার মাথা নত করে দাও যে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। প্যারিস অলিম্পিকে ভারতীয় খেলোয়াড়দের তৈরি করা ইতিহাসের দিকে তাকিয়ে গোটা দেশ। ইতিহাস সৃষ্টি করেছেন মনু ভাকের এবং স্বপ্নিল কুসালে। তবে শুধু ভারত নয়, 7 মাসের অন্তঃসত্ত্বা মিশরের ফেন্সার নাদা হাফেজ শিরোনামে এসেছেন এবছরের অলিম্পিকে। প্রথম রাউন্ডে তিনি জিতলেও শেষ 16-য় হেরে গিয়ে বিদায় নেন তিনি। তবে অলিম্পিকে নাদার অংশগ্রহণ একটি বিরল দৃষ্টান্ত তৈরি করে দিয়েছে। অন্যদিকে নেট দুনিয়ায় এই মুহূর্তে যাবতীয় চর্চায় প্যারিস অলিম্পিকে শুটিংয়ে তুরস্কে রূপজয়ী ইউসুফ ডিকেইচ। গোটা পৃথিবী তবে এখন অধীর অপেক্ষায় তাকিয়ে আগামী আরও এক সপ্তাহের দিকে। স্বাধীন ভারতের প্রথম খেলোয়াড় হিসেবে একই অলিম্পিক্সে জোড়া পদক জয়ের কৃতিত্ব অর্জন করেছেন মনু ভাকের। তার এই কীর্তিকে সম্মানিত করল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। আগামী 11ই আগস্ট অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের জাতীয় পতাকা থাকবে 22 বছরের শুটারের হাতে। উদ্বোধনী অনুষ্ঠানের 2 পতাকাবাহক শরৎ কামাল এবং পিভি সিন্ধু প্যারিস থেকে দেশে ফিরছেন খালি হাতে। এখনো পর্যন্ত ভারতের 3টি পদকই এসেছে শুটিং থেকে, তার মধ্যে 2টি পদক জয়ের কৃতিত্ব মনুর। তার সব ইভেন্ট শেষ হয়ে গেলেও অলিম্পিক্সের শেষ পর্যন্ত তাকে থাকতে হবে প্যারিসে। গেমসের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের জাতীয় পতাকা বহনের দায়িত্ব তাকেই দিয়েছে IOA। যে কোনো খেলোয়াড়ের কাছেই অলিম্পিক্সের উদ্বোধনী বা সমাপ্তি অনুষ্ঠানে জাতীয় পতাকা বহনের দায়িত্ব গর্বের, সম্মানের। পুরুষ খেলোয়াড়দের মধ্যে কে পতাকা বাহক হবেন তা এখনো চূড়ান্ত হয়নি। প্যারিসে পদক জয়ের সম্ভাবনা রয়েছে ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন, জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া সহ আরও কয়েকজন ভারতীয় খেলোয়াড়ের। তাই পুরুষ পতাকা বাহক নির্বাচন করা হবে কয়েকদিন অপেক্ষা করে। প্যারিসে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্ট এবং 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন মনু। দ্বিতীয় ইভেন্টে তাঁর সঙ্গী ছিলেন সরবজোৎ সিং। উল্লেখ্য, শনিবার মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে খুব অল্পের জন্য পদক হাতছাড়া করেছেন মনু। এখনো পর্যন্ত ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে মনু প্যারিস অলিম্পিক্সের সেরা পারফর্মার। স্বভাবতই সমাপ্তি অনুষ্ঠানে মনুর জাতীয় পতাকা বাহক হওয়া প্রত্যাশিতই ছিল।
অন্যদিকে ব্রিটেনকে শুট আউটে হারিয়ে অলিম্পিক্স হকির সেমিফাইনালে উঠল ভারত। নির্ধারিত সময়ের খেলা 1-1 ব্যবধানে শেষ হওয়ার পর শুট আউট হয়, তাতে 4-2 ব্যবধানে জয় পেল ভারত। 42 মিনিট 10 জন খেলে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। সেমিফাইনালে ভারতকে খেলতে হবে জার্মানি এবং আর্জেন্টিনার মধ্যে জয়ী দলের সঙ্গে। মঙ্গলবারের ম্যাচ জিতলেই প্যারিস অলিম্পিক্সের রূপো নিশ্চিত করে ফেলবে গতবারের ব্রোঞ্জ জয়ীরা। এই ম্যাচে অমিত রুইদাসকে লাল কার্ড দেখানো হয়। ভিডিও আম্পায়ারের পরামর্শে দ্বিতীয় কোয়ার্টারের 4র্থ মিনিটে লাল কার্ড দেখিয়ে বার করে দেওয়া হয় ভারতীয় দলের রক্ষণের অন্যতম ভরসা রুইদাসকে। টেলিভিশন রিপ্লেতে দেখা গিয়েছে বল দখলের লড়াইয়ের সময় রুইদাসের স্টিক ব্রিটেনের এক খেলোয়াড়ের মাথায় লেগে যায় অসাবধানতাবশত। ভিডিও আম্পায়ার বেঞ্জামিন দক্ষিণ আফ্রিকার ফিল্ড আম্পায়ারকে বলেন ইচ্ছাকৃত আঘাত করা হয়েছে। তিনি লাল কার্ড দেখানোর সুপারিশ করেন। বাকি সময়ে 10 জনে খেলতে হলো ভারতীয় দলকে। এবারের অলিম্পিক্স হকিতে এই প্রথম কোনো খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হলো। তাতেও আটকানো যায়নি ভারতীয় দলকে। 10 জন হয়ে যাওয়ার পর রণকৌশল বদলে ফেলেন ভারতীয় দলের কোচ ক্রেগ ফুলটন। ম্যাচের 22 মিনিটে পেনাল্টি কর্নার থেকে ভারতকে এগিয়ে দেন অধিনায়ক হারমনপ্রীত। শেষ পর্যন্ত নির্ধারিত 60 মিনিটের লড়াই শেষ হয় 1-1 গোলে। ম্যাচ গড়ায় শুট আউটে ভারতের হয়ে গোল করেন হরমনপ্রীত, সুখজিৎ সিং, ললিত কুমার উপাধ্যায় এবং রাজকুমার পাল। ব্রিটেনের হয়ে গোল করেন জেমস আলবেরি, জ্যাক ওয়ালস। ব্যর্থ হন কোনার উইলিয়ামসন এবং ফিলিপ রোপার। ব্যাডমিন্টনে পারলেন না লক্ষ্য সেন, পারলেন না ফাইনালে উঠতে। প্যারিস অলিম্পিক্সে ব্যাডমিন্টন পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে হারলেন তিনি। প্রথম গেমে এক সময় এগিয়ে গিয়েছিলেন 18-12 পয়েন্টে। দেখে মনে হচ্ছিল হাসতে হাসতে প্রথম গেম জিতবেন লক্ষ্য সেন। সেখান থেকে ফিরলেন ভিক্টর অ্যাক্সেলসেন। দ্বিতীয় সেটেও 7-0 পয়েন্টে এগিয়েছিলেন লক্ষ্য, কিন্তু শেষ রক্ষা হল না। তবে এখনও পদক জয়ের সুযোগ রয়েছে লক্ষ্যর। প্রথম ভারতীয় পুরুষ হিসেবে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জিততে পারেন তিনি। মালয়েশিয়ার জিয়ালির বিরুদ্ধে সেই ম্যাচ খেলবেন লক্ষ্য আগামীকাল। গোটা দেশ তাকিয়ে সেই দিকেই। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় কয়েকজন বাঙালি মহিলা বিপ্লবীদের নাম বলুন তো, কতজনের নাম বলতে পারবেন? মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, এছাড়া কি কারোর কথা মনে পড়বে? কি করে মনে পড়বে? আমরা তো আত্মবিস্মৃত জাতি। কিন্তু আজ আপনাদের মনে করাবো কুমিল্লার গণ্ডি পার করে বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল এমন দুই বীরাঙ্গনার কীর্তি। মাত্র 15 বছরের মধ্যে দুজনে এমন কাণ্ড ঘটিয়ে ফেলেছিলেন যাতে ভয় ঢুকে গেছিল ইংরেজ শাসকের মনে। একজন শান্তি ঘোষ, অন্যজন সুনীতি চৌধুরী। কি কাণ্ড ঘটিয়েছিলেন এই দুই কিশোরী সেটি জেনে নেব আজকের কৃতি বাঙালি বিভাগে। 1931 সাল। বিচার চলছে আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী দুই কিশোরীর। কুমিল্লার জেলা ম্যাজিস্ট্রেট স্টিভেন্স হত্যার গুরুতর অভিযোগ তাঁদের বিরুদ্ধে। এমন বন্দীদের সঙ্গে কিরকম ব্যবহার করতে হয় তা ভালো করেই জানে ইংরেজ সরকার। মামলার দ্বিতীয় দিনে তাদের বসার জন্য কোনো ব্যবস্থা রইল না ডকে। কিন্তু ইংরেজও চিনতে পারেনি দুই কিশোরীর অদম্য জেদ আর তীব্র আত্মসম্মানকে। পুরো মামলা জুড়ে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে রইলেন তারা। শেষে হার মানতে বাধ্য হল প্রবল প্রতাপশালী ব্রিটিশ রাজ। মামলা শেষ দিন পর্যন্ত চেয়ারের বন্দোবস্ত করা হয় শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরীর জন্য। কিছু বোঝা গেল না, তাই তো? তাহলে চলুন এর পেছনের ইতিহাসের কথা বলি। 1931 সালের 14 ডিসেম্বর ঘোড়ার গাড়ি চড়ে
ম্যাজিস্ট্রেটের কুঠিতে পৌঁছলেন শান্তি ও সুনীতি। দুই বালিকাকে দেখে বোঝার উপায় নেই কি আশ্চর্য সংকল্প নিয়ে তাঁরা আজ এসেছেন। সময় মতো চাপরাশি কার্ড পাঠিয়ে দিলেন ভিতরে। কিছু মুহূর্ত পরে বেরিয়ে এলেন স্টিভেন্স। সঙ্গে সঙ্গে গর্জে উঠল বন্দুক। ম্যাজিস্ট্রেটের প্রাণহীন দেহ লুটিয়ে পড়ল মাটিতে। আর ততক্ষণে তাঁদের ঘিরে ফেলেছে শাসক বাহিনী। নির্বিচারে শারীরিক আক্রমণ চলতে লাগলো তাঁদের উপরে। পালানোর কোনো উপায় নেই আর। পালাতে অবশ্য চাননি তাঁরা। ইংরেজ শাসকের মুখের ওপর ছুঁড়ে মারতে চেয়েছিলেন প্রতিস্পর্ধা। দেখাতে চেয়েছিলেন স্বাধীনতার জন্য কি করতে পারে ভারতীয়রা। তাই প্রবল অত্যাচারেও তাঁদের মুখ খুলতে পারেনি পুলিশ। ডিভাইড অ্যান্ড রুলের চিরাচরিত পদ্ধতিও খাটেনি তাদের বিরুদ্ধে। অবশেষে 1931-এর 18 জানুয়ারি শুরু হলো বিচার পর্ব। চেয়ার না দেওয়ায় মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রইলেন শান্তি সুনীতি। তারপর তেজস্বিতা আর উন্মাদনায় ভরিয়ে দিলেন গোটা কোর্টকে। কি বলবে তারা হত্যাকাণ্ডের আসামি? বিচার সভা হয়ে গেল তাদের কাছে আদর্শ প্রচারের আদর্শ মঞ্চ। প্রায় 1 বছর পর 1932-এর 27 জানুয়ারি শোনানো হলো যাবজ্জীবন দ্বীপান্তরের সাজা। এই প্রথমবার হয়তো উৎসাহে একটু ভাঁটা পড়ল তাঁদের। হতাশা যেন গ্রাস করল দুজনকে। তাঁরা তো ফাঁসির সাজা চেয়েছিলেন। ব্রিটিশের চোখে চোখ রেখে হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়ার মহান সম্মান থেকে বঞ্চিত হতে হলো। আসলে দুজনেই তো তখন নাবালিকা, তাই শুধুমাত্র যাবজ্জীবনই বরাদ্দ হয় দুজনের জন্য। জেলে শান্তি ছিলেন 2য় শ্রেণীর আর সুনীতি 3য় শ্রেণীর কয়েদি। এখানেও সেই ডিভাইড অ্যান্ড রুল। তার সঙ্গে অত্যাচার নেমে এলো সুনীতির বাড়ির লোকের উপরে। ভেঙে ফেলা হলো তাঁর বাড়ি। গ্রেপ্তার করা হলো দাদাদের। অভাব আর অত্যাচারে মৃত্যুবরণ করেন ছোট ভাই। তাতেও টলানো গেল না সুনীতির সাধনা। অন্যদিকে জেলে জেলে ঘুরে বেড়াতে হলো শান্তিকে। অবশেষে 1939-এ মুক্তি মেলে দুজনেরই। পরবর্তী জীবনে ডাক্তারি পাশ করে জনসেবার সঙ্গে যুক্ত হলেন সুনীতি। আইএ পাশ করে শান্তি ঘোষ সাহিত্য চর্চা ও জনহিতকর কাজে মনোযোগ দিলেন। অরুণমোহনী নামক পুস্তকে নিজের জীবন কাহিনী লিখলেন তিনি। হলেন বঙ্গীয় প্রাদেশিক বিধানসভার সদস্য। আসলে এই কটি কথায় এই সমস্ত বীরাঙ্গনাদের জীবনকে তুলে ধরা সম্ভব নয়। তবুও স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই দুই নারীর বীরত্ব ও সাহসিকতা আমাদের প্রেরণা যোগাবে। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী সপ্তাহে একই সময়ে। নমস্কার।